সাইকোলজি অর্থাৎ মনস্তত্ত্ব আর সাইকোঅ্যানালিসিস অর্থাৎ মনোবিশ্লেষণ এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। সাইকোঅ্যানালিসিস বাকি সমস্ত যে সাইকোলজি তার থেকে অনেক অনেক আলাদা। সেটা লিঙ্গুইস্টিক সাইকোলজি হোক, নিউরোসাইকোলজি হোক, কগনিটিভ সাইকোলজি হোক বা বিহেভিয়ারাল সাইকোলজি হোক, এই সমস্ত সাইকোলজির থেকে সাইকোঅ্যানালিসিস অনেক অনেক বেশি আলাদা। কিন্তু কিভাবে আলাদা, কেন আলাদা এবং কেন সাইকোঅ্যানালিসিস বাকিগুলোর থেকে অনেক বেশি মূল্যবান বা আমাদেরকে অনেক বেশি জ্ঞান দিতে পারে, আজকের ভিডিওতে আমরা সেটাই বোঝার চেষ্টা করব। সাইকোঅ্যানালিসিসের বিশেষ বৈশিষ্ট্যগুলো কি কি। হ্যালো বন্ধুরা, আমার নাম রুদ্র হামদান বিশ্বাস আর এটা হচ্ছে ইউটোপিয়া বাংলা। আমাদের পয়েন্ট নাম্বার 1 হচ্ছে মার্কিং, মিনিং অ্যান্ড ন্যারেটিভ। আমরা সাধারণত যখন কোনো কিছু স্টাডি করি তখন একটা মিনিংকে ক্রিয়েট করার চেষ্টা করি। আমাদের জীবনের অর্থ কী সেই অর্থটাকে আমরা তৈরি করার চেষ্টা করি বা খুঁজে পাওয়ার চেষ্টা করি। অথবা অন্যান্য সাইকোলজিতে যেমন চেষ্টা করা হয় সেটা হচ্ছে কি আমাদের যে ন্যারেটিভ আছে সেই ন্যারেটিভের পরিবর্তে অন্য একটা ন্যারেটিভ তৈরি করা। প্রতিদিন অনবরত নিজের সঙ্গে নিজে যে কথোপকথনগুলো চলছে আমাদের মনের ভিতরে, সেই কথোপকথনগুলোর পাল্টে একটা অন্য একটা কথোপকথনের মডেল আমাদের মনে দিয়ে দেওয়া বা সেটাকে জোর করে সেখানে চাপিয়ে দেওয়া, এটা হচ্ছে বেশিরভাগ সাইকোলজি করতে থাকে। কিন্তু সাইকোঅ্যানালিসিস এই দুটোর কোনোটাই করে না। একটা মিনিংকে ক্রিয়েটও করে না বা একটা ন্যারেটিভকে তৈরিও করে না, বরং মার্ক করতে থাকে। যেমন আমরা বিভিন্ন যারা টিচার্স হয় তারা এক্সামের খাতা দেখার সময় বিভিন্ন জায়গায় লাল কালি দিয়ে মার্ক করে, সাইকোঅ্যানালিসিসও ঠিক সেই কাজটাই করতে থাকে। সাইকোঅ্যানালিসিস কি করে, আমাদের মধ্যে যা কিছু আছে সেই জিনিসটাকে মার্ক করতে থাকে, তবে যে কোনো রূপে নয়, যে কোনোভাবে নয়, বিশেষ বিশেষ জায়গাতে একটা নতুন সম্পর্ক তৈরি করার চেষ্টা করে। আমাদের মধ্যে আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে, ছোটবেলা থেকে অনেক রকমের অভিজ্ঞতা হচ্ছে, সেই অভিজ্ঞতা এবং সেই ঘটনাগুলো ঘটতে ঘটতে কোনো একটা সময় এসে এমন কোনো একটা ঘটনা ঘটে যেটা সেই ঘটনার সজ্জা থেকে অনেক দূরে দাঁড়িয়ে থাকে, তার থেকে আলাদা। সেটার সঙ্গে অন্যান্য ঘটনাকে আমরা সাধারণত কোনোভাবে সম্পর্কের মধ্যে ফেলতে পারি না, একটা সিকোয়েন্সের মধ্যে যে ঘটনাটাকে আমরা দাঁড় করাতে পারি না, বা সেই ঘটনাকে আমরা অন্যান্য ঘটনার সাথে কি সম্পর্কে সে দাঁড়িয়ে আছে সেটাকে আমরা বুঝে উঠতে পারি না। সাধারণত এটা একটা ট্রমাটিক ইভেন্ট, এমন একটা ঘটনা যেটা একটা ট্রমা, একটা হরেবল ডে, একটা নাইটমেয়ার বা একটা দুঃস্বপ্নের মতো। সেই যে ঘটনা, সেই ঘটনাটা বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে আছে, সেটাকে আমরা কি করার চেষ্টা করি, সাইকোঅ্যানালিসিস সেটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে। এমন একটা ঘটনা যার সামনে কথা বা শব্দ আটকে যায়, যেটাকে আমরা শব্দ দিয়ে প্রকাশ করার চেষ্টা করলেও প্রকাশ করার পরে বুঝতে পারি যেন সেই ঘটনাটা সেই শব্দের মধ্যে পুরোপুরি উঠে আসেনি। আমরা বারবার করে অন্যান্য বন্ধুদের সাথে, পরিবারের মানুষের সাথে বা অন্য যে কোনো কারোর সঙ্গে সেই ঘটনাটাকে ভাগ করে নেওয়ার চেষ্টা করি, কিন্তু তারপরেও সেই ঘটনাটা উঠে আসে না তার মধ্যে। যে ঘটনার সামনে ভাষা থেমে যায়, বা এমন একটা ঘটনা যেটাকে রিপ্রেজেন্ট করা সম্ভব হয়ে ওঠে না। সাইকোঅ্যানালিসিস চেষ্টা করে সেই ঘটনাটাকে এই সিকোয়েন্সের মধ্যে দাঁড় করানোর, সেটার সঙ্গে নতুন নতুন সম্পর্ক তৈরি করার, যাতে করে সেই পুরো জিনিসটার মধ্যে একটা কোহ্যারেন্স তৈরি হয়, যেন আমাদের জীবনের ঘটনাটার মধ্যে একটা সজ্জা তৈরি হয় বিভিন্ন ঘটনা এবং অভিজ্ঞতার মধ্যে। এবং সেটা করার জন্য সাইকোঅ্যানালিসিস কি করে, মার্ক করতে থাকে। একটা ঘটনার সাথে অন্য ঘটনার যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোকে ভেঙে দেয় বা নতুন সম্পর্ক তৈরি করে, একটা সম্পর্ককে যোগ করে, একটাকে বিয়োগ করে, কোনো একটাকে বেশি গুরুত্ব দেয়, কোনো একটাকে কম গুরুত্ব দেয়। এরকমভাবে বিভিন্ন রকমভাবে সাইকোঅ্যানালিসিস সেই ঘটনাটাকে সংযোগ করার চেষ্টা করে। তাহলে সাইকোঅ্যানালিসিস ইজ নট অ্যাবাউট মিনিং অর ন্যারেটিভ, ইটস অ্যাবাউট মার্কিং দ্য মিনিং। যে মিনিংটা, যে অর্থটা আমাদের মধ্যে আগে থেকেই আছে, অলরেডি আছে, কিন্তু আমরা হয়তো সেটা জানি না যে আমাদের মধ্যে আছে, আমাদের সামনেই হয়তো আছে, তবুও আমরা সেটা দেখতে পাচ্ছি না। সেই মিনিংটাকে মার্ক করা, সেই মিনিংটার সঙ্গে অন্যান্য জিনিসের যে আনকনসিয়াস যে সম্পর্ক তৈরি হয়ে আছে সেটাকে তুলে ধরা, এটাই হচ্ছে সাইকোঅ্যানালিসিসের প্রধান কাজ। আমাদের পয়েন্ট নাম্বার 2 হচ্ছে সাইকোঅ্যানালিসিস ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ ফ্রি স্পিচ। অর্থাৎ আমরা যখন কথা বলি অন্য মানুষদের সঙ্গে, তখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি না, আমাদের যেটা মনে আসছে আমরা সেটা বলতে পারি না। বাবা মায়ের সঙ্গে কথা বলার সময় বা অন্য বন্ধুদের সঙ্গে কথা বলার সময় আমরা আমাদের কথা বা আমাদের আবেগকে এডিট করি, একটা জিনিসকে লুকিয়ে রাখি বা একটু ঘুরিয়ে বলি, অর্ধেকটা বলি, বা প্রথমে একটু বলে দেখি কেমন তারা রেসপন্স করছে, তারপর বাকিটা বলি। কিন্তু সাইকোঅ্যানালিসিসের কাজ হচ্ছে এমন একটা জায়গা দেওয়া, একটা স্থান দেওয়া, যেখানে যাওয়ার পরে একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে ফ্রিলি কথা বলতে পারবো।
এতটা স্বাধীনভাবে কথা বলতে পারবো যতটা স্বাধীনভাবে জীবনে আর কোনো দিনও কোথাও কখনো কথা বলতে পারিনি। সেখানে কথা বলার আগে আমাদেরকে ভাবতে হবে না, বরঞ্চ খুঁজতে হবে আমরা ঠিক কী বলছি বা কোন জিনিসটা বলতে চাইছি। আমরা এলোপাতাড়িভাবে মানে অসঙ্গতভাবে সাজিয়ে গুছিয়ে না বলেও আমরা অনবরত কথা বলতে পারবো। এবং অ্যানালিসিস্ট যে তার কাজ হচ্ছে কি সেই কথাগুলোকে দেখা, সেটাকে ভালো করে শোনা, সেটাকে খেয়াল করা। এবং এই অ্যানালিসিস্টের কাজ হচ্ছে সেই কথাগুলোর মধ্যে কিছু বিশেষ জিনিস খুঁজে বের করা, এমন কোনো একটা সম্পর্ক খুঁজে বের করা যে সম্পর্কটা সেই মানুষটা সেই কথাগুলোর দ্বারা স্থাপন করছে, কিন্তু সে হয়তো নিজেই জানে না যে সে সেই সম্পর্কটাকে দাঁড় করাতে চাইছে তার কথার মধ্যে দিয়ে। যে অ্যানালিসিস্ট সে যে পেশেন্ট তার কথাগুলোকে শোনে এবং খুব সূক্ষ্মভাবে শুনতে থাকে, তার মনে একটা বিশেষ রূপে বা বিশেষ ভঙ্গিতে সে সেই কথাগুলোকে গ্রহণ করে। যখন অ্যানালিসিস চলছে সেই সময় সেই যে জায়গা যেখানে পেশেন্ট এবং অ্যানালিসিস্ট আছে সেখানে যেভাবে কথোপকথন হয় সেইভাবে অন্য কোনো জায়গায় দুজন মানুষ আর কথোপকথন করে না। যে কোনো ডিনার পার্টিতে হোক বা কোনো বার্থডে সেলিব্রেশনে হোক বা কোনো ফ্যামিলি গ্যাদারিংয়ে হোক বা কোনো স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে বা অফিসে বা আপনার ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে হোক না কেন, এখানে এই দুজন মানুষ ছাড়া আর কোনো কিছুই এক্সিস্ট করে না। সম্পূর্ণ পৃথিবীর সমস্ত নিয়ম কানুন রুলস, ঠিক ভুল ভালো খারাপ সেই সব কিছুই এখানে থেমে যায়। এবং যার ফলে যে পেশেন্ট সে সম্পূর্ণ স্বাধীনতার সাথে তার মনের সব থেকে গভীরতম কথা, যেগুলো সে হয়তো অন্য কাউকে কখনোই বলে উঠতে পারেনি বা সে বলতে ভয় লাগে বা সে বললেও হয়তো অন্যরা বুঝতে পারে না, সেই কথাগুলোকে সে এখানে প্রকাশ করতে চায় বা প্রকাশ করতে পারে। বা অ্যানালিসিস যে সে তাকে সেই কথাগুলো প্রকাশ করার স্বাধীনতা দেয় বা সেই কথাগুলোকে তার মধ্যে থেকে খুঁজে বের করে আনার চেষ্টা করে। এবং অ্যানালিসিসের কাজ হচ্ছে সেই কথাগুলোর মধ্যে একটা বিশেষ মেন্টাল স্টেটের সাহায্যে সেই কথাগুলোকে শুনতে থাকে অনবরত, এবং তার মধ্যে এমন কিছু খুঁজে বের করা যেটা তার সামনেই ছিল কিন্তু সেই মানুষটা এতক্ষণ খেয়াল করেনি। তার কথার একটা অংশের সাথে অন্য অংশের এমন একটা সম্পর্ক তৈরি হচ্ছে যে সম্পর্কটা সেই মানুষটা হয়তো জানে না যে বলছে, কিন্তু সেই সম্পর্কটা আছে। এটা হচ্ছে কি অ্যানালিসিস্টের কাজ। আমাদের পয়েন্ট নাম্বার 3 হচ্ছে হোয়াট হ্যাপেন্স ইন অ্যানালিসিস। যখন অ্যানালিসিস করা হয় তখন ঠিক কী ঘটনা ঘটে। এটা হচ্ছে 1 by 1 প্র্যাকটিস। অন্যান্য যে সমস্ত ডিসিপ্লিন বা সাইকোলজিক্যাল যে সমস্ত প্র্যাকটিসেস আছে, সেটা বিহেভিয়ারাল থেরাপি হোক বা সেটা কগনিটিভ সাইকোলজি হোক না কেন, সেখানে সব কিছুকে কতকগুলো সংখ্যার মাধ্যমে দেখা হয়। অর্থাৎ যে প্র্যাকটিস করছে যে সাইকোলজিস্ট তাকে বলা হয় অন্যরা যখন কথা বলছে তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজটা খেয়াল করতে, তারা হাতের মধ্যে হাত রাখছে কিনা, তাদের চোখটা ব্লিঙ্ক করছে কিনা বারবার, বা তাদের হাত পা জড়সড়ো হয়ে আছে কিনা, সে নার্ভাস কিনা, বা তার গলার ভয়েসটা বাড়ছে না কমছে। তাদের কথাগুলোকে কম গুরুত্ব দিয়ে তাদের শারীরিক যে ভঙ্গি সেটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। বা কখনো কখনো বিভিন্ন সাইকোলজিস্ট কী করে একটা চেক লিস্ট দেয়, কতগুলো প্রশ্ন, এখন তুমি কতটা সুখী ফিল করছো, আনন্দিত ফিল করছো, বা কখন তোমার দুঃখ লাগে, 1 থেকে 5-এর মধ্যে রেটিং দাও, 4, 3, 2, কতগুলো সংখ্যা দিয়ে অন্য মানুষের অভিজ্ঞতা বা তার অনুভূতি বা তার জীবনের অবস্থা সেটাকে প্রকাশ করা বা সেটাকে ধরে ফেলার চেষ্টা করা হয়। কিন্তু সাইকো অ্যানালিসিসে এমনটা একদমই করা হয় না। এটা হচ্ছে একদম 1 by 1 প্র্যাকটিস, অর্থাৎ যেখানে অ্যানালিসিস্ট এবং সেই পেশেন্ট এই দুজন ছাড়া আর কেউ এক্সিস্ট করে না। নাও এই দুজনের মধ্যে একটা বিশেষ সম্পর্ক তৈরি হয়, যে সম্পর্কটা একটা বিশেষ সম্পর্ক। যেমন একজন বাবা মা তার ছেলে মেয়ের সাথে একটা সম্পর্ক তৈরি হয়, এটা একটা বিশেষ সম্পর্ক, এটা আর 5 জন মানুষের সাথে তৈরি হয় না। বা হাজব্যান্ড ওয়াইফ যাদের সঙ্গে সেক্সুয়াল রিলেশন তৈরি হয় বছরের পর বছর ধরে, তাদের সাথে আমাদের সম্পর্কটা অত্যন্ত আলাদা ধরনের হয়। ঠিক তেমনই একজন অ্যানালিসিসের একজন পেশেন্ট তাদের মধ্যে সম্পর্কটা একটা বিশেষ ধরনের সম্পর্ক, যেটা অনেক দিন ধরে তৈরি করতে হয়। এবং এই কারণে যে অ্যানালিসিস্ট সে যে কোনো একজন পেশেন্টকে অ্যালাউ করে না তার চেম্বারে আসার জন্য। সে দেখে অন্যান্য পেশেন্টদের মধ্যে তারা যখন একটা ফর্ম সাবমিট করে তখন সে দেখে তাদের কি সমস্যা হচ্ছে, তাদের জীবনটা ঠিক কেমন, তারা কতটা ইন্টেলেকচুয়াল বা তাদের জব কি বা তারা কোন শহরে থাকতো ইত্যাদি ইত্যাদি সমস্ত তথ্যগুলোকে দেখে সে কোনো একটা বা দুটো পেশেন্টকে নির্বাচন করে। যে পেশেন্টের থেকে সেই অ্যানালিসিস কিছু শিখতে পারবে না বা গভীর কোনো একটা জিনিস জানতে পারবে না, সেই পেশেন্টকে সে কখনোই নেয় না বা অ্যাটলিস্ট নেওয়া উচিত নয়। নাও এই যে অ্যানালিসিস যত বেশি সে প্র্যাকটিস করে বা অভ্যাস করে তত ধীরে ধীরে সে অনেক সূক্ষ্ম হয়ে ওঠে। কিন্তু অ্যানালিসিসে কোনো নির্দিষ্ট নিয়ম বা রুলস থাকে না, ঠিক যেমন অন্যান্য জায়গাতে থাকে। ম্যাথামেটিক্স হোক বা বায়োলজি হোক, যেমন নিউরোসাইকোলজিতে আপনি অনেকগুলো মেশিনস ব্রেনে বা বডির বিভিন্ন জায়গায় লাগিয়ে আপনি দেখতে পারেন ব্রেন অ্যাক্টিভিটি কী হচ্ছে।
কিন্তু অ্যানালিসিসে এমনটা নেই, এটা শুধুমাত্র কথার উপরে নির্ভর করে আসে। অর্থাৎ অন্য মানুষ কি কথা বলছে সেই কথাটা শোনার মাধ্যমে তার অভিজ্ঞতা, তার অনুভূতি, তার ফিলিংস, তার মধ্যে একদম ইউনিক যে বিষয়টা আছে সেটাকে ধরা বা সেটাকে জানা বা সেটাকে বোঝা। সেই মানুষটাকে কতগুলো সংখ্যা, কতগুলো যন্ত্র বা তার কতগুলো বডি পশ্চার সেখানে ছোট করে রিডিউস করে বা নামিয়ে আনা নয়, বরঞ্চ তার অভিজ্ঞতাকে খুঁজে বের করা। সেই জন্য এই অ্যানালিসিস্টের সঙ্গে সেই পেশেন্টের সম্পর্কটা একটা বিশেষ ধরনের সম্পর্ক তৈরি হয়। এবং এই অ্যানালিসিস করতে কখনো কখনো 4 মাস বা 6 মাস থেকে শুরু করে 2-3 বছরও সময় লাগতে পারে। এটা নির্ভর করছে যে পেশেন্ট তার যে সমস্যা বা তার জীবনের যে পরিস্থিতি তার জটিলতা কতটা, তার গভীরতা কতটা তার উপরে। এবং এই যে 2 বছর 3 বছর বা যদি সেটা 6 মাস হয়ে থাকে সেই 6 মাস, এই সময়কালে প্রত্যেক সপ্তাহে একটা অথবা অন্ততপক্ষে মাসে 2টো করে তাকে সেশন কন্ডাক্ট করতে হয় এবং তার মাধ্যমে সেই অ্যানালিসিসটা কন্টিনিউ হতে থাকে এবং বিভিন্ন রকমের তথ্য বা বিভিন্ন রকমের স্মৃতি উঠে আসে সেই অ্যানালিসিসে। পৃষ্ঠার পর পৃষ্ঠা নোটস তৈরি হয় এবং সেই নোটসগুলোকে অ্যানালিসিস করার মাধ্যমে তার রাতের বেলা ঘুমের মধ্যে সে কী স্বপ্ন দেখছে বা তার ছোটোবেলাটা কেমন কেটেছে বা তার জবের সাথে তার সম্পর্কটা কী বা তার সঙ্গে তার টাকার সম্পর্ক কী, তার সঙ্গে অন্যান্য মানুষদের সম্পর্ক কেমন, তার সেক্সুয়াল লাইফ কেমন ইত্যাদি, সেই সমস্ত জিনিসের একটা বড় একটা নোটস। সেই নোটসগুলোর মধ্যে থেকে যে অ্যানালিসিস সে সেগুলোকে রিসার্চ পেপারের মতো ট্রিট করে, সেটাগুলোকে ডিসাইফার করে, তারপরে সেখান থেকে সে খুঁজে বের করে সেই মানুষটার যে অভিজ্ঞতা বা ফিলিংস তার মধ্যে সেটা ইউনিক যে জিনিসটা সেটা কী, এবং সেটার মাধ্যমে সে সেই পেশেন্টটাকে ট্রিট করার চেষ্টা করে। এটাই হচ্ছে অ্যানালিসিসের একটা বিশেষ ভঙ্গি বা একটা বিশেষ জিনিস, যেটা অন্য কোনো রকম সাইকোলজিক্যাল প্র্যাকটিস বা ডিসিপ্লিনের মধ্যে খুঁজে পাওয়া যায় না। আমাদের পয়েন্ট নাম্বার 4 হচ্ছে গুড অ্যানালিসিস্ট অ্যান্ড ব্যাড অ্যানালিসিস্ট। নাও এই দুজনের মধ্যে পার্থক্য কী? যে একজন ভালো অ্যানালিসিস্ট আর যে একজন ব্যাড অ্যানালিসিস্ট, এই দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে, ধরা যাক কোনো একজন পেশেন্ট আছে, সে অনেক কথা বলছে, তার ছোটোবেলার স্মৃতি বলছে বা সে আগের দিন রাত্রেবেলা ঘুমের মধ্যে কী স্বপ্ন দেখেছে সে সেটা বলছে, বা তার কী ধরনের মানসিক অস্বস্তি তৈরি হয়, বা সে হয়তো বারবার বাথরুম করার পর একবার হাত ধুলো, তার 5 মিনিট পরে আবার সে হাত ধোয় বা 5 মিনিট পরে আবার হাত ধোয়, বা সে এরকম ধরনের যে কোনো রকমের সমস্যা, বিভিন্ন রকমের সিমটম, ঠিক আছে, সেই সিমটমগুলো সম্পর্কে সে প্রকাশ করছে বা কথা বলছে। একজন ব্যাড যে অ্যানালিসিস সে কী করে, সেই কথাগুলোর মধ্যে যে অ্যাসোসিয়েশন, একটা জিনিস বলতে বলতে সেখান থেকে অন্য জিনিসে যাচ্ছে, সেখান থেকে আরেকটা অন্য জিনিসে যাচ্ছে, এই যে অ্যাসোসিয়েশনগুলো তৈরি হচ্ছে সেগুলোকে সে নোট ডাউন করতে থাকে, সেগুলো সে লিখতে থাকে, সে আরও অনেক বেশি অ্যাসোসিয়েশন খুঁজে বার করে। এটা হচ্ছে একজন ব্যাড অ্যানালিসিস করে, সে সেই অ্যাসোসিয়েশনগুলোর মধ্যে থেকে সেই মানুষটাকে বোঝার চেষ্টা করে। কিন্তু একজন গুড অ্যানালিসিস সে এমনটা করে না, বরং সে ঠিক এর উল্টো কাজটা করে। সে কি করে, যে অ্যাসোসিয়েশনগুলো সেই পেশেন্টটা তৈরি করছে সে সেগুলোকে ভাঙতে থাকে একটা একটা করে। কোনো একটা অ্যাসোসিয়েশন সে তৈরি করলো কিন্তু সে তার ইগোটাকে হার্ট করে অ্যানালিসিস যে, কখনো সে সেই অ্যাসোসিয়েশনটাকে গুরুত্ব দেয়, ইম্পর্টেন্স দেয়, কখনো সে উল্টো কথা বলে, সে সেটাকে বাঁকায় চোরায়, তারপর সেটাকে ভাঙে, সেটাকে আঘাত করে, সে দেখে কতগুলো অ্যাসোসিয়েশনকে সে ভেঙে ফেলতে পারছে, সেটাকে ভাঙার মাধ্যমে সে সঠিক একটা অ্যাসোসিয়েশন খুঁজে পায়, যেটাকে সে মার্ক করে, যেটাকে সে আলাদা করে গুরুত্ব দেয়, তারপর সেখান থেকে সে তার পরবর্তী অ্যানালিসিসটাকে কন্টিনিউ করতে থাকে। এটা হচ্ছে একজন গুড অ্যানালিসিস্টের কাজ, অ্যাসোসিয়েশনকে ভেঙে ফেলা নাকি নতুন নতুন অ্যাসোসিয়েশনকে তৈরি করা। পয়েন্ট নাম্বার 5 হচ্ছে সিমটম অ্যান্ড হিস্ট্রি। জ্যাক ল্যাকন তার একটা জায়গাতে এমনটা লিখেছেন যে দিস অ্যাজাম্পশন বাই দ্য সাবজেক্ট অফ হিজ হিস্ট্রি ইনসোফার অ্যাজ ইট ইজ কনস্টিটিউটেড বাই স্পিচ অ্যাড্রেস টু অ্যানাদার। এত জটিল লাইন শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। লেখন এখানে এটা বলছে যে কোনো একটা মানুষ সে তার ইতিহাস, তার জীবনের যে ব্যক্তিগত ইতিহাস তার দ্বারা তৈরি হয়েছে, এবং সে যখন কথা বলে বিভিন্ন মানুষের সঙ্গে তার জীবনে, সে সেই অন্য মানুষের সঙ্গে কথা বলার মাধ্যমে সেই ইতিহাসের বিভিন্ন জিনিসকে সে তুলে ধরছে। এটাই হচ্ছে সেই সাবজেক্ট, এটাই হচ্ছে সেই মানুষ যাকে আমরা পরীক্ষা নিরীক্ষা করব, যাকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব সে কোথায় আছে তার আনকনসিয়াসের মধ্যে। আর সেই যে অ্যানালিসিস্ট তার কাজ হচ্ছে কি, সেই ইতিহাস, সেই যে হিস্ট্রি যেটা সেই কথার মধ্যে দিয়ে উঠে আসছে, সেই কথাগুলোকে শুনে সেই ইতিহাসটাকে দেখা, সেটাকে জানা, তার জীবনে ঠিক কি কি ঘটনা ঘটেছে, তার জীবনের অভিজ্ঞতা একটার পর একটা ঠিক কেমন ধরনের অভিজ্ঞতা ঘটেছে, সেই ইতিহাসটাকে, সেই হিস্ট্রিটাকে ভেঙে চুরে দুমড়ে আবার নতুন করে গঠন তৈরি করা, একটার সঙ্গে আরেকটা ঘটনা নতুন একটা সম্পর্ক তৈরি করা, সেটাকে রিস্ট্রাকচার করা, সেটাকে রিফ্রেস করা, সেটাকে রিকনস্টিটিউট করা, সেই ঘটনাগুলোর মধ্যে যে আপেক্ষিকতা, সেই আপেক্ষিকতাটাকে নতুন করে স্থাপন করা, এটাই হচ্ছে কি সেই অ্যানালিসিস্টের কাজ। অর্থাৎ এমনভাবে সেটাকে তৈরি করা, সেই
ঘটনার মধ্যেকার বিভিন্ন বিন্দু, যে বিন্দুগুলোর মধ্যে একটা সংযোগ তৈরি হয়ে আছে, সেই একটা বিন্দুর সাথে অন্য একটা বিন্দু একটা নতুন সংযোগ গঠন করা, যেটা সে নিজে আগে কখনো ভাবেনি, কিন্তু অথচ তার সম্ভাবনাটা সেই মানুষটার কথার মধ্যে অনবরত প্রকাশ পাচ্ছে। অর্থাৎ এখানে ইতিহাসটাকে দেখার পরে নতুন একটা অর্থ সেই মানুষটাকে দেওয়া, যে তুমি জীবনে এবার থেকে একটা পারপাস খোঁজো বা একটা এমন একটা কাজ করো যেটা খুবই ইম্পর্টেন্ট, তার ফলে তুমি তো তোমার জীবনে একটা মিনিং পাবে। না, তাকে একটা অন্য কিছু দেওয়া, একটা মিনিংকে দেওয়া এমনটা নয়, বরং তার সেই ইতিহাসের মধ্যে যে মিনিংটা অলরেডি হয়তো লুকিয়ে আছে সেটাকে সিগনিফাই করা। এখানে মিনিংটা ইম্পর্টেন্ট নয়, বরঞ্চ সিগনিফিকেশনটা ইম্পর্টেন্ট। সিগনিফাই করা মানে হচ্ছে কি, এমন একটা জিনিস যেটা অলরেডি আছে কিন্তু তার সাথে অন্য জিনিস যুক্ত হয়নি, সেটার দ্বারা এটা সিগনিফাই হয়ে গেল। যেমন আমি যদি বলি ট্রি, তাহলে এই যে শব্দটা সেটা কিন্তু একটা আলাদা জিনিস, আর অ্যাকচুয়াল যে গাছ আছে বাইরে, এই ঘরের বাইরে যেখানে জঙ্গল আছে বা গাছপালা আছে সেখানে যে গাছ আছে সেটা একটা সম্পূর্ণ আলাদা। এই ট্রি শব্দটা সিগনিফাই করছে সেই অ্যাকচুয়াল গাছটাকে। ঠিক তেমনই কোনো একটা জিনিস সেই মানুষটার দরকার যেটা তার অ্যাকচুয়াল সেই ঘটনাটাকে সিগনিফাই করতে পারে। সেই সিগনিফিকেশনটাকে তৈরি করা বা সেটাকে খুঁজে বের করাই হচ্ছে অ্যানালিসিস্টের কাজ। অ্যানালিসিস্টের কাজটা কিছুটা হচ্ছে একজন অনুবাদকের মতো, যে ট্রান্সলেট করে একটা বই একটা ভাষা থেকে অন্য ভাষাতে ট্রান্সলেট করে, কিন্তু অরিজিনাল যে ভাষা সেই ভাষা থেকে ট্রান্সলেট করছে এমনটা নয়, বরঞ্চ তার কাজটা আরও অনেক কঠিন হয়ে পড়ে। কারণ একটা ট্রান্সলেশন থেকে অন্য একটা ট্রান্সলেশন করা, এবং এই দুটো ট্রান্সলেশন করার মাধ্যমে সে একবার হয়তো জানতে পারে না কখনো যে প্রকৃত যে জিনিসটা, যেটা অরিজিনাল টেক্সট, সেটা কেমন ছিল। এবং এই যে নতুন ট্রান্সলেশনটা সে তৈরি করছে সেটা হচ্ছে কি এটা নতুন মিনিং, এটা নতুন সিগনিফিকেশন। আর যে অরিজিনাল টেক্সট সেটা হচ্ছে কি সেই আনকনসিয়াস মাইন্ডের মতো, যেটা সেই অ্যানালিসিস সে নিজেও হয়তো কখনো সম্পূর্ণভাবে জানতে পারে না তার পেশেন্টের আনকনসিয়াসে অ্যাকচুয়ালি কী আছে। কিন্তু সেই পেশেন্ট সে যে ট্রান্সলেশনটা করেছে তার আনকনসিয়াসের, যেটা তার কনসিয়াস মাইন্ড, সেটাকে আরেকবার ট্রান্সলেট করার মাধ্যমে, কিন্তু সেই আরেকবার ট্রান্সলেট করা সেটা অরিজিনাল টাস্ক মানে অরিজিনাল টেক্সট থেকে নয়, বরঞ্চ যেটা অলরেডি ট্রান্সলেট হয়ে গেছে সেখান থেকে, যার ফলে অ্যানালিসিসের কাজটা অনেক কঠিন এবং অনেক জটিল হয়ে পড়ে। এইখানেই আসে কি আনকনসিয়াস মাইন্ড বা অচেতন মনের যে ধারণা, সেটা আমাদের আনকনসিয়াস মাইন্ড আনঅল্টার্ড থাকে, সে পরিবর্তন হয় না, তার মধ্যে যেটা একবার চলে গেছে সেটা সেখানেই থেকে গেছে। সেই যে পরিবর্তন হয়নি, সেই জিনিসটা যেটা সেখানে আছে সেটা প্রকাশ পায় একটা সিমটমের আকারে। সিমটম মানে কি, সেটা যে কোনো জিনিস হতে পারে। কেউ হয়তো বিভিন্ন রকম রোগের মাধ্যমে সেটা প্রকাশ পায়। কখনো যেটা হতে পারে, কোনো একজন মানুষ সে হয়তো বারবার করে চোখে মুখে জল দেয়, বা কোনো একজন মানুষ সে হয়তো তার বাড়িতে একবার তালাচাবি দেওয়ার পরেও সে আবার চলে যায়, আবার এসে চেক করে সে তালাচাবি কি দিয়েছে আদেও, এমনটা। বা কোনো একজন মানুষ সে হয়তো কথা যেটা বলছে সে সেটা ভুলে যায়, সে সেটা আগে বলেছে। ঠিক আছে, তো এরকম বিভিন্ন রকমের সিমটম, যাদের অনেক বয়স হয়ে গেছে, 50-60 বছর বয়স, তাদের মধ্যে এরকম ধরনের নিউরোটিক বা সাইকোটিক সিমটম মানে অহরহ আমি দেখতে পাই আমার চারিদিকে, বিভিন্ন আত্মীয় স্বজন, বিভিন্ন প্রতিবেশী, তাদের মধ্যে এটা অনেক ভর্তি আমাদের সমাজে। এই যে সিমটমগুলো, সেগুলো বিভিন্ন রূপে জেগে উঠছে কেন, তার আনকনসিয়াস মাইন্ডের কোনো একটা জিনিস আছে সেটার জন্য। সেই আনকনসিয়াস মাইন্ডে যেটা আছে সেটাকে আমরা পরিবর্তন করতে পারবো না, কিন্তু সেটা যে সিমটমের মাধ্যমে প্রকাশ পাচ্ছে সেটাকে আমরা পরিবর্তন করতে পারি। অ্যানালিসিসের কাজ হচ্ছে সেই সিমটমটাকে ডিসাইফার করা, অর্থাৎ যেমন হায়ারোগ্লিফিক্স লিপি, সেটা দেখে সেটা বোঝা যে এই ভাষাটার অ্যাকচুয়ালি মানে কি। একটা অজানা ভাষা, প্রাচীন ভাষা, কোনো একটা গুহার গায়ে লেখা আছে, সেই ভাষাটাকে দেখে সেটার মানেটা অ্যাকচুয়ালি খুঁজে বের করা, সেই ভাষাটাকে ডিকোড করা, যেমন ঠিক তেমনই পেশেন্টের বিভিন্ন রকমের সিমটম যেটা তার কথার মধ্যে উঠে আসছে, তার আবেগের মধ্যে উঠে আসছে, সেটাকে দেখে ডিসাইফার করা এবং তার একটা মানে তৈরি করা। কিন্তু সেই আনকনসিয়াসে যেটা আটকে আছে সেটাকে আমরা পাল্টাতে পারবো না। এটা হচ্ছে কি অ্যানালিসিসের কাজ। তো অ্যানালিসিস সেই সিমটমটাকে পাল্টে দিলেও তার যে বেসিক প্রবলেম, যে কারণের জন্য সেই সিমটমটা তৈরি হচ্ছে, সেটাকে সে পাল্টাতে পারে না বা সেটাকে সে মানে ঠিক করতে পারে না। সেই প্রবলেমটা কি, যেটা হচ্ছে আমাদের পয়েন্ট নাম্বার 6, দ্য প্রবলেম। সাইকো অ্যানালিসিস অন্যান্য সাইকোলজিক্যাল যে ডিসিপ্লিন তার মতো সেই সিমটম বা সেই যে জিনিসটা প্রকাশ পাচ্ছে সেটাকে রিমুভ করা বা সেটার পরিবর্তে অন্য একটা জিনিস তার মধ্যে চাপিয়ে দেওয়ার কথা বলে না, বরং সে এটা নতুন একটা প্রশ্ন জিজ্ঞাসা করে যে এই সিমটমটা তার মধ্যে কেন আছে। সে এটা বলে না তোমার মধ্যে একটা ভুল জিনিস আছে, একটা ভুল মাইন্ডসেট আছে, বা তুমি ভুলভাবে কথা বলো, ভুল রকম ব্যবহার করো, বা তুমি সবসময় এই পার্টিকুলার প্যাটার্ন, একটা ভুল প্যাটার্নের মধ্যে সবসময় চলছো, এমনটা অ্যানালিসিস বলে না সেই তার পেশেন্টকে। যখন সে বুঝতে পারছে তার মধ্যে কোন জিনিসটা ভুল, তখনও সে সেটা বলে না।
অন্যান্য সাইকোলজিস্টরা কি শুধুমাত্র সেইটুকুই করে, শুধুমাত্র সেইটুকুই বলে, সেখানেই তাদের সাইকোলজিক্যাল যে স্টাডি সেটা থেমে যায় বা স্টপ হয়ে যায়। কিন্তু সাইকো অ্যানালিসিস কী করে, সেই সিমটমটাকে খুঁজে পাওয়ার পরে তার পেশেন্টের মধ্যে সে কী করে, অ্যানালিসিস জিজ্ঞাসা করে যে এই সিমটমটা তার মধ্যে কেন আসে, কোথার থেকে তার প্রথম সৃষ্টি হলো বা জন্ম হলো, কেন এই সিমটমটা তার অন্যান্য সিমটমের সাথে এই বিশেষভাবে আটকে আছে বা জুড়ে আছে, এই সিমটমগুলোর মানে কি, এগুলো সে মানে সেই সিমটমগুলোর উপরে মন অনেক সময় ধরে কাজ করেছে, সেটার মধ্যে দিয়ে বের হওয়ার চেষ্টা করেছে, প্রকাশ করার চেষ্টা করেছে, তারপরে সেই সিমটমগুলো তৈরি হয়েছে। সেই কত সময় ধরে কাজ চলেছে, কত আগে সেই সিমটমটা প্রথম জন্ম হয়েছিল তার মনের মধ্যে, কিভাবে হয়েছিল, কোন ঘটনা থেকে হয়েছিল, সেই প্রশ্নগুলো অ্যানালিসিস জিজ্ঞাসা করে, সেগুলোকে সে খুঁজে বের করার চেষ্টা করে এবং সেগুলোকে খুঁজে বার করতে করতে সেই মানুষটা, সে যে পেশেন্ট, তার মতো করে সব কিছু অভিজ্ঞতাকে অনুভব করার চেষ্টা করে এবং সেই কথাগুলো শোনার মাধ্যমে, সঠিকভাবে অবজার্ভ করার মাধ্যমে সেই অভিজ্ঞতার মধ্যে কোথাও কোথাও সে মার্ক করতে থাকে, সেই মার্কিং পয়েন্টগুলোর মধ্যে নতুন সম্পর্ক বা সংযোগ সে স্থাপন করতে থাকে এবং সেটাকে সে অফার করতে থাকে, বা যে পেশেন্ট তার যে সম্পর্ক সেগুলোকে ভাঙতে থাকে, নতুন সম্পর্ককে সে দেখাতে থাকে, যে সম্পর্কগুলো সে হয়তো বলছে কিন্তু সে নিজেই জানে না। যার ফলে সাইকো অ্যানালিসিস সম্পূর্ণরূপে মানসিক যে অভিজ্ঞতা, মনের যে অভিজ্ঞতা বা একজন মানুষের মানুষত্ব বোধের যে অভিজ্ঞতা, তার উপরেই নির্ভর করছে সম্পূর্ণরূপে। এটা অন্য কোনো রকমের মেশিন, গ্যাজেটস, ইনস্ট্রুমেন্ট, স্কেল বা ম্যাথামেটিক্যাল টুলস বা রুলস তার উপরে নির্ভর করে না। অন্যান্য যে সমস্ত সাইকোলজিক্যাল ডিসিপ্লিন, সেখানে কি করা হয়, যেমন আমাদের কাছে এখন এক ধরনের ব্যান্ড পাওয়া যায় যেখানে আমি আমার হার্টবিট, আমার বডির ব্লাড প্রেশার, এইগুলোকে পরিমাপ করতে পারবো। এই যে একটা স্কেলের মাধ্যমে মানুষের যে অন্তর্নিহিত সত্তা সেটাকে বোঝার চেষ্টা করা হচ্ছে, এমন কোনো স্কেল, ম্যাথামেটিক্যাল স্কেল সাইকো অ্যানালিসিসে ব্যবহার করা হয় না। বা বডি ল্যাঙ্গুয়েজটা, যেটাকে অনবরত স্ক্রুটিনি করা, সেটাকে খেয়াল রাখা, সে কিভাবে বসছে, কিভাবে অঙ্গভঙ্গি করছে, ইত্যাদি ইত্যাদি, সেগুলোকে গুরুত্ব দেওয়া হয় না, বরং সম্পূর্ণরূপে শুধুমাত্র কথার উপরেই নির্ভর করে তার অভিজ্ঞতাটা কি বোঝার চেষ্টা করা হয় এবং তার মধ্যে ট্যাপ ইন করতে করতে খুঁজে দেখার চেষ্টা করা হয় তার মধ্যে ইউনিক কি আছে, এমন কি জিনিস আছে তার সেই মানুষটার মধ্যে যেটা শুধুমাত্র তার মধ্যেই আছে, যেটা অন্য কোনো মানুষের মধ্যে পৃথিবীতে আর নেই, তার অভিজ্ঞতা, তার ফিলিংস, এবং সেটাকে খুঁজে পাওয়ার মধ্যে, সেটাকে ট্যাপ ইন করার মাধ্যমে সাইকো অ্যানালিসিস তার কাজটাকে সম্পূর্ণ করে। ইট ইজ অ্যাবসলিউটলি অ্যাবাউট দ্যাট পার্টিকুলার, দ্যাট সিঙ্গুলার, ওই মানুষটার মধ্যে বিশেষভাবে, পার্টিকুলারলি ওই মানুষটার মধ্যে, তার অভিজ্ঞতার মধ্যে কি আছে সেটাকে দেখা বা সেটাকে ট্যাপ ইন করা, সেটাকে খুঁজে বের করা, সেটাই হচ্ছে কি অ্যানালিসিস্টের কাজ। আমাদের পয়েন্ট নাম্বার 7 হচ্ছে কি কন্ট্রাডিকশন। আমাদের মধ্যে, আমাদের জীবনে অনেক জিনিস আছে যেটা হচ্ছে কন্ট্রাডিকশন, অর্থাৎ এটার মধ্যে অনেক পার্থক্য আছে, যেটা আমরা চাই আর যেটা আমরা এনজয় করি, দুটোর মধ্যে অনেক পার্থক্য থাকতে পারে। হতে পারে আমরা কোনো একটা মানুষের সঙ্গে থাকতে চাই, কিন্তু যখন আমরা সেই মানুষটার সঙ্গে থাকি তখন আমরা সেটাকে এনজয় করি না, আমাদের ভালো লাগে না, অভিজ্ঞতাটা ভালো হয় না, কিন্তু আমাদের চাহিদাটা সবসময় সেই মানুষটার সঙ্গে থাকারই। এটা হচ্ছে কি কন্ট্রাডিকশন। এরকম কন্ট্রাডিকশন আমাদের জীবনে অনেক আছে। হতে পারে কোনো একজন মানুষকে আমরা ভালোবাসি, আবার একই সঙ্গে তাকে আমরা অত্যন্ত বেশি ঘৃণাও করি। নাও এই যে কন্ট্রাডিকশন, সেটাকে কি আমরা সমাধান করার চেষ্টা করি না সাইকো অ্যানালিসিসে। অন্যান্য ডিসিপ্লিনে যেমন সেটাকে সমাধান করার চেষ্টা করা হয় বা সেই কন্ট্রাডিকশনটাকে চাপা দেওয়ার চেষ্টা করা হয় বা সেটাকে মুছে ফেলার চেষ্টা করা হয় না, সাইকো অ্যানালিসিস কি বলে যে আমাদের মধ্যে এমন কিছু কন্ট্রাডিকশন আছে যেটাকে আমরা সমাধান করতে পারবো না, যেটা রিজলভ করা সম্ভব নয়, যার ফলে সে সেই কন্ট্রাডিকশনটাকে আরও টাইটেন করতে থাকে, আরও সেটাকে শক্তভাবে আটকাতে থাকে বা সেটাকে আরও অনেক বেশি ব্যাখ্যা করতে থাকে, তার চারিদিকে অনেক কিছু যোগ বা সংযোগ করতে থাকে, করে সেই যে কন্ট্রাডিকশান সেটাকে পুশ করতে থাকে, ঠেলতে থাকে, ঠেলতে ঠেলতে একটা সময় পরে গিয়ে সেটা অনেক সফট হয়ে যায়, সেটা অনেক মৃদু হয়ে যায়, তার প্রভাবটা আমাদের জীবনে। সেই অবস্থাটাকে সেই অবস্থার দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে হচ্ছে সাইকো অ্যানালিসিস। সাইকো অ্যানালিসিস ইজ বেসিক্যালি এ কাইন্ড অফ অ্যান radical acceptance of this unsolvable contradiction, অর্থাৎ আমাদের মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা কোনোভাবেই সমাধান করা সম্ভব নয়, যতই আমরা যাই চেষ্টা করে নিই না কেন। একটা ইম্পসিবল পয়েন্ট, একটা ইম্পসিবল সিচুয়েশন, একটা ইম্পসিবল ঘটনা, একটা ট্রমাটিক ডাইমেনশন, একটা এমন ট্রমা, একটা দুঃস্বপ্নের মতো যেটাকে আমরা সমাধান করতে পারবো না কোনোভাবে। সেই যে কন্ট্রাডিকশন, সেটা উঠে আসে একটা কন্ট্রাডিকশনের মধ্যে দিয়ে, যেটাকে আমরা সমাধান করতে পারবো না, সেটাকে অ্যানালিসিসে করার মাধ্যমে আমরা কি একসেপ্ট করার কথা ভাবি, সেটাকে গ্রহণ করে নেওয়ার কথা ভাবি। সাধারণত বিভিন্ন সাইকোলজিতে কি করা হয়, আমাদেরকে বাইনারি অপশান দেওয়া হয়, আমাদেরকে বিভিন্ন রকম প্রশ্ন করা হয়, আর ইউ হ্যাপি অর আর ইউ স্যাড, আমরা কি এখন সুখে আছি না অনেক দুঃখে আছি, আমরা কি অনেক ভালো আছি না অনেক খারাপ আছি।
আমাদের ছোটোবেলায় কি অনেক কিছু খারাপ ঘটনা ঘটেছে না অনেক ভালো ঘটনা ঘটেছে, কিন্তু সাইকোঅ্যানালিসিস বলে এই দুটোর কোনোটাই সত্যি নাও হতে পারে। হতে পারে যে আমরা সুখেও নেই দুঃখেও নেই, অথবা আমরা একই সঙ্গে সুখে এবং দুঃখে আছি। আমাদের মনের অবস্থাটা বা প্রকৃতিটা হয়তো এমন যে আমরা একই সঙ্গে দুটো জিনিসকেই আমরা ধরে রাখছি। তো এই যে থার্ড অপশান, যেটা বাইনারি ডিভিশনের মধ্যে মানে সাজিয়ে না দিয়ে আমাদের জীবনটা মিনিংফুল নাকি মিনিংলেস, সাইকোঅ্যানালিসিস বলে এমনটা হতেই পারে আমাদের জীবন একই সঙ্গে দুটোই, মিনিংফুল অ্যান্ড মিনিংলেস। এই যে কন্ট্রাডিকশন, সেটাকে গ্রহণ করা, সেই গ্রহণ করার যে পদ্ধতিটা, সেটাই খুঁজে বার করা হচ্ছে কি সাইকোঅ্যানালিসিস। আমাদের পয়েন্ট নাম্বার 8 হচ্ছে কি অ্যাবসলিউট ডিফারেন্স। একটু আগেই আমি এটা বলেছি যে অ্যানালিসিস্ট তার কাজ হচ্ছে কি তার যে পেশেন্ট তার মধ্যে ইউনিক একটা বিশেষ যে জিনিসটা আছে যেটা পৃথিবীর আর কোনো মানুষের মধ্যে নেই, সেই ইউনিক জিনিসটাকে খুঁজে বের করা। এবং সেটা সে কিভাবে করে না, সেই পেশেন্টের যে আনকনসিয়াস মাইন্ড তার বিভিন্ন অংশকে কনসিয়াস মাইন্ডে তুলে আনার মাধ্যমে। কিন্তু একজন অ্যানালিসিস্ট সে কীভাবে এটা করতে পারে? অন্য একজন মানুষের আনকনসিয়াস মনে যে সমস্ত জিনিসগুলো আছে সেটাকে তার কনসিয়াস মনে তুলে আনবে, সে কিভাবে করবে? বা যদি আমরা নিজেদের মনের উপরে এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমরা সেটা কিভাবে করব? কখনো কখনো আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেটা এতটাই কন্ট্রাডিক্টরি যে আমাদের পক্ষে সেটা সহ্য করা অনেক কঠিন হয়ে পড়ে। সেটা একই সঙ্গে অন্য মানুষকে হয়তো আমরা অনেক ভালোবাসি, আবার অনেক ঘৃণাও করি, সেই মানুষটার প্রতি অনেক বেশি অ্যাটাচমেন্টও আছে, আবার সেই মানুষটার থেকে অনেক বেশি স্কেপও আমরা করতে চাই। কিন্তু এই দুটো জিনিস এতটাই বেশি পরিমাণে হয়, এতটাই তীব্রভাবে হয় যে আমাদের সচেতন মন সেটাকে সহ্য করতে পারে না, যার ফলে সেই জিনিসটা আনকনসিয়াসে থাকে। এবং আনকনসিয়াসে সেই জিনিসটা কি হয়, একটা সিম্বল বা একটা কোডেড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সেই দুটো জিনিস আটকে থাকে, দুটো জিনিস সেখানে আটকে থাকে একটা সিম্বলের মাধ্যমে। আর সেই সিম্বলটা প্রকাশ পায় কিভাবে? আমরা যে কথাগুলো বলি, যে এক্সপ্রেশনগুলো দিই তার মধ্যে, স্লিপ অফ টাঙের মধ্যে দিয়ে, বা স্বপ্ন দেখার মধ্যে দিয়ে, ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখি, বা আমরা যে জার্নালিং করি তার মধ্যে দিয়ে, আমাদের কথার মধ্যে সেই যে সিম্বলিক সেই সিম্বলটা যেটা হচ্ছে ওই দুটো উল্টো জিনিস, যে প্যারাডক্স বা কন্ট্রাডিকশন, সেই উল্টো দুটো জিনিস যেটার মাধ্যমে আটকে আছে, সেই জিনিসটা, সেই যে সিম্বলটা, সেটা এক্সপ্রেস হয়, সেটা প্রকাশ পায়। আর যে অ্যানালিসিস তার কাজ হচ্ছে সেই এক্সপ্রেশনটা দেখে সেই সিম্বলটার মাধ্যমে সেই দুটো উল্টো জিনিস যেটা সেখানে সংযোগ হয়ে আছে সেটাকে খুঁজে বের করা। এবং সেটা নডাল পয়েন্ট, যেখানে অনেকগুলো জিনিসও সংযোগ হয়ে থাকতে পারে দুটোর পরিবর্তে, সে অনেকগুলো জিনিস কন্ট্রাডিকশনের মধ্যে আটকে থাকতে পারে, যার ফলে আমরা লাইফটা একটা ডিসপ্লেসমেন্টের থ্রুতে এক্সপেরিয়েন্স করি। একটা জিনিসের পরিবর্তে অন্য জিনিসের প্রতি আমরা অ্যাটাচমেন্ট তৈরি করি আর ভাবি যে আমরা অন্য জিনিসের প্রতি অ্যাটাচমেন্ট তৈরি করেছি। সেই যে আনকনসিয়াসে সেই যে নডাল পয়েন্টগুলো, সেগুলোকে খুঁজে বার করার মাধ্যমে যে অ্যানালিসিস্ট সে হচ্ছে কি করে, সেই মানুষটার মধ্যে যেটা ইউনিক আছে, তার অভিজ্ঞতার মধ্যে যেটা বিশেষ জিনিস লুকিয়ে আছে, সেটাকে বাইরে বার করে আনে, সেটাকে তার সামনে তুলে ধরে। এটাই হচ্ছে কি একজন অ্যানালিসিস্টের কাজ। কিন্তু এটা ইউনিক বলতে এমন কোনো জিনিস না যেমন হচ্ছে আমাদের হাতের ফিঙ্গারপ্রিন্ট, বায়োলজিক্যালি যেমন এটা ম্যাথামেটিক্যাল লেভেলে কাজ করে, বা এটা এমন কোনো জিনিস না আমাদের হাইট, ওয়েট, বা আমাদের দেখতে কেমন, বা আমাদের কিডনি বা হার্ট, এমনটা নয়। বরঞ্চ আমাদের অভিজ্ঞতা, আমাদের ফিলিংসের মধ্যে দিয়ে যেটা কাজ করে, যেটা সম্পূর্ণ অভিজ্ঞতা, পিওর বা বিশুদ্ধ অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাকে কোনো জিনিসের মাধ্যমে আমরা প্রকাশ করে উঠতে পারি না, এবং সেই অভিজ্ঞতাটাকে তুলে ধরা সেই পেশেন্টের সামনে, কিন্তু যেন সে ভয় না পায় বা যেন সে সেটা থেকে পালিয়ে যেতে না চায়, এমনভাবে তুলে ধরা নতুন কতগুলো সম্পর্ক বা সংযোগকে সৃষ্টি করার মাধ্যমে, যাতে করে সে সেটাকে গ্রহণ করতে পারে এবং সে সেটাকে সারপাস করে যেতে পারে। এইখানেই হচ্ছে কি সাইকো অ্যানালিসিসের অবস্থাটা অন্যান্য বিভিন্ন জিনিসের থেকে অনেক অনেক আলাদা। সায়েন্সে আমরা যদি দেখি, সেখানে সবসময় পরিমাপ করতে হয়, সেটা আমরা সাইকোলজিতে দেখি, বিহেভিয়ারাল সাইকোলজি হোক বা নিউরোসাইকোলজি হোক সেখানে। আর স্পিরিচুয়ালিটি বা রিলিজিয়াসে যদি আমরা দেখি, সেখানে কি করে এই কন্ট্রাডিকশন থেকে সম্পূর্ণ ঊর্ধ্বে নিয়ে যাওয়ার কথা বলে, একটা অতি বাস্তব, একটা অতি মানব সৃষ্টি করার কথা বলে, সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণার ঊর্ধ্বে। আর সায়েন্স কি করে, আমাদেরকে অনেক বেশি র্যাশনাল লজিক্যাল করার মাধ্যমে আমাদের যে হিউম্যান লেভেলটা, যে এক্সপেরিয়েন্স, পবিত্র বিশুদ্ধ যে অভিজ্ঞতা, সেটাকে নামিয়ে ছোট করে রিডিউস করে কতগুলো সংখ্যা বা টিক মার্ক, ভালো লাগছে না খারাপ লাগছে, বা আমাদের বডি পশ্চার, আমাদের ব্লাড প্রেশার, সুগার, এগুলোর মাধ্যমে ধরার চেষ্টা করে, গ্রাফিক্যাল লেভেলে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে। আর আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটিকে একটা অতিবাস্তব স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সাইকোঅ্যানালিসিস কি করে, একদম একটা মার্জিন বা সেই অতিবাস্তবে বা আমাদের মধ্যে থেকে এমন কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করছে না যেটা একটা অসম্ভব জিনিস, জেসাস ক্রাইস্টের মতো বা গৌতম বুদ্ধার মতো, আবার সেটাকে পুরোপুরি রিডিউস করে
মানে সমাজে যেমন জিনিসটা প্রয়োজন, যেটা আমাদের করতে হবে, সেই স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে না, বরঞ্চ সেই বাস্তবের সেই মার্জিন বা তার যে সীমারেখা, সেইখানে সাইকো অ্যানালিসিস আমাদেরকে দাঁড় করাতে চাইছে, যেন করে আমরা বিশুদ্ধ মানুষ্য অভিজ্ঞতাটাকে খুঁজে বার করতে পারি আমাদের মধ্যে। আর সেই যে বিশেষ অভিজ্ঞতা, যেটা আমাদেরকে বাকি সবার থেকে আলাদা করে তোলে, এই যে বিশেষ জিনিসটা, সেটাই হচ্ছে কি আমাদের অ্যাবসলিউট ডিফারেন্স। এমন একটা পার্থক্য, এমন একটা ডিফারেন্স যেটা হচ্ছে অ্যাবসলিউট, যেটাকে কোনোভাবেই ভাঙা সম্ভব নয়, যেটাকে কোনোভাবেই উতরে যাওয়া সম্ভব নয়, বা যেটাকে কোনোভাবে নেগলেক্ট করা সম্ভব নয়। এটাই হচ্ছে কি সাইকো অ্যানালিসিসের প্রধান টাস্ক। আশা করি তোমাদের সবার ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এই সমস্ত পয়েন্টসগুলো যেগুলো আমি এক্সপ্লেন করলাম, তার মধ্যে কোন পয়েন্টটা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে, বা এর পরবর্তীতে তুমি কোন ধরনের টপিকের উপরে ভিডিও পেতে চাও, ফিলোসফি নাকি সাইকো অ্যানালিসিস। আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। চলো টাটা।